তো 15 তারিখ আপনারা জানেন 15 তারিখ রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে আর কি রংপুরের সব বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগ সহ ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা অস্ত্র নিয়ে আসে। 15 তারিখে আমাদের কর্মসূচি একটা ঘোষণা ছিল 11টায়। আমাদের কর্মসূচিকে কেন্দ্র করে তারা একটা কর্মসূচি দেয় যেন আমরা জমায়েত না হতে পারি, এবং আমাদের সর্দারপাড়ায় যে স্টুডেন্টরা ছিল সর্দারপাড়া থেকে কোনো স্টুডেন্টকে বাইরে হতে দেয়নি তারা। মানে তারা প্রতিটা মোড়ে মোড়ে তাদের যে হচ্ছে যুবলীগের কর্মীরা তারা অস্ত্র নিয়ে অবস্থান করছিল, আমাদেরকে জমায়েত হতে দেয়নি। যার কারণে আমরা 15 তারিখে কোনো কর্মসূচি করতে পারি না। কারণ পুরো পার্কের মোড়ে তারা পুরো রংপুর শহরের যত যুবলীগ কর্মী ছাত্রলীগ কর্মী ছিল সবাইকে একত্র করে আমাদের জন্য জমায়েত না হতে পারে এই জন্য তারা প্রতিটা মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং অস্ত্র নিয়ে অবস্থান করছে। এবং সেই দিন আমাদের সর্দারপাড়ার ম্যাচের অনেক শিক্ষার্থীকে তারা মারধরও করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন 16 তারিখে আমরা প্রোগ্রামটা ডাকি, তো সেক্ষেত্রে যদিও আমাদের প্রোগ্রামটা অ্যানাউন্স করা হয় 3টায়, কারণ আমরা দেখতেছিলাম যখন আমরা প্রোগ্রামটা অ্যানাউন্স করি সেই সময়টা কেন্দ্র করে তারা ওই জায়গাটা ব্লক করে রাখে। সেই সুবিধার্থে আমরা তখন করলাম কি, যদিও আমরা অ্যানাউন্স করলাম 3টায়, পরবর্তীতে বিভিন্ন গ্রুপ ভাগ করলাম। যেমন সর্দারপাড়ার জন্য একটা গ্রুপ করছি, চকবাজার জন্য একটা গ্রুপ, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধিদেরকে নিয়ে একটা গ্রুপ করছি। তাদের গ্রুপে আমরা জানাই দিছি যদিও আমাদের প্রোগ্রাম 3টায়, কিন্তু আমরা সবাই জমায়েত হব 12টায় লালবাগ থেকে খামার মোড়ের মাঝে। সেই অনুযায়ী আমরা প্রতিটা গ্রুপে সর্দারপাড়া ম্যাচসহ হলসহ বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আমরা বলি যে আপনারা 12টার মাঝে লালবাগ থেকে খামারের মোড়ের মাঝে অবস্থান করবেন। এতে করে তারা মনে করে যে আমরা 3টায় অবস্থান করব। সবাই এক এক করে লালবাগ খামার মোড়ে আমরা একত্রিত হই। এপাশ থেকে স্কুলের যদি কথা বলি, জেলা স্কুল, পুলিশ লাইন, কালেক্টরেট, পলিটেকনিক্যাল বিভিন্ন স্কুলগুলো সবাই এসে খামার মোড় জমায়েত হয়। প্রতিটা স্কুল কলেজের প্রতিনিধির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট এভাবে হয়। যদিও আমাদের প্রোগ্রামটা 3টায়, কিন্তু 12টায় জমায়েত খামার মোড় হয়। খামার মোড়ে এত পরিমাণ ক্রাউড হয়, সেই ফুল ক্রাউড নিয়েই আমরা উদ্দেশ্য রওনা হই মডার্নের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল মডার্নে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করব। তারপর মাঝখানে লালবাগে আসার পর আমরা জানতে পারি আর কি ভার্সিটির ভিতর ছাত্রলীগ সহ অন্যান্য সব কর্মীরা অবস্থান করতেছে। কিন্তু সেদিন আমাদের এত পরিমাণ স্টুডেন্ট ছিল যে তারা ভার্সিটির বাইরে হওয়ার মতো সাহস পায়নি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় গেটের সামনে গিয়ে এসে দাঁড়াই আর কি। তখন আমাদের উদ্দেশ্য যেহেতু মডার্ন যাওয়া, আমরা বলতেছিলাম হলে যদি কোনো শিক্ষার্থীকে আটকে রাখা হয় তাদেরকে জন্য বাহির করে দেওয়া হয়। তখন পুলিশ এই ধরনের একটা মন্তব্য করে আমাদের ক্যাম্পাসে আমাদেরকেই ঢুকতে দেবে না। তো আমাদের ক্যাম্পাসে অবশ্যই আমরা প্রবেশ করার স্বাধীনতাটুকু রাখি। যখন আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছিল না, তখন যখন এক পর্যায়ে তর্কে বিতর্কে জড়াই, তখন ভিতর থেকে ঢ্যাল ছুড়ে তখন এক পর্যায়ে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায়, পুলিশ টিএসএল সোরার নিক্ষেপ করে, তারপর সবাই তো জমায়েত ভেঙে যায়, গোলাগুলি শুরু করে। তারপর ঘটনা আপনারা সবাই জানেন, এবং ওই ঘটনাক্রমেই আবু সাইদ এসে সামনে দাঁড়ায়, আবু সাইদকে জীবন দিতে হয়। তারপর তো সেদিন এমন একটা অবস্থা, তারপরে ছাত্রলীগরাও নেমে পড়ে। আমরা সবাই সেদিন এমন একটা অবস্থা হয়েছে, অনেকে যে শ্যামাসুন্দরী খাল আছে, খালে পর্যন্ত লাভ দিচ্ছে তার জীবনের মায়ের জন্য। অনেকে গিয়ে মেয়েদের মেসে অবস্থান করছে। তারপর তো আমরা এমন একটা অবস্থা সর্দারপাড়া থেকে বাইরে হতে পারছিলাম না। তারপর তো আমরা খোঁজ পাই এরকম যে হচ্ছে আবু সাইদ ভাই মারা গিয়েছে। তারপর তো তখন আবার আমরা সবাই আবার পার্কের মোড়ে জমায়েত হই, মডার্ন মোড় ব্লক করি, লাশের জন্য আমরা বলি। এক পর্যায়ে এমন একটা অবস্থা হয় যে লাশ দেওয়া হচ্ছিল না, আমাদের কিছু স্টুডেন্ট মেডিকেলে চলে যায়। তারপর রাতে মনে হয় লাশ দেয়, এবং তাদের ফ্যামিলিকে একটা সময় নির্ধারণ করে যায় এতটার মধ্যে সময় দেয়, 2 ঘন্টা এর মধ্যে দাফন করতে হবে। তারপর লাশ দাফন হয়ে যায়। ইভেন পরের দিন যে আমরা জানাজা নামাজটা করবো, সে গায়েবানা জানাজা নামাজের জন্য এমন একটা অবস্থা, প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ, জানাজা নামাজ করলে পুলিশ ধরতেছিল। তো সেদিন আমরা যেটা করেছি, প্রতিটা মসজিদে মসজিদে আমরা অ্যানাউন্স দিয়েছিলাম পাবলিককে জমায়েত করার জন্য। তো অবশ্যই আমরা ভার্সিটির সামনে জানাজা নামাজটা করি। তারপর এই ঘটনার পর তার পরবর্তী যে সময়গুলো, ওই সময়টা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। রাতে আমরা কখনো মেসে থাকতে পারতাম না, ফোন বন্ধ করে রাখতাম। ইভেন আমাদের হলে কোনো শিক্ষার্থী থাকতে দেয়নি, মেসে সব শিক্ষার্থীকে বাইর করেছে। তখন ওই সময়টা আমাদের জন্য এতটা চ্যালেঞ্জিং ছিল যে আমরা জমায়েতটা কীভাবে করি না আমরা সন্দিহান ছিলাম। তখন সেক্ষেত্রে আমরা যেটা করলাম, প্রতিটা স্কুল কলেজের যে প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আমরা গ্রুপ খুললাম। গ্রুপ খুলে আমরা মেসেঞ্জার ও ফেসবুকে একটা গ্রুপ খুলে তাদের প্রতিনিধিদের মাধ্যমে যোগাযোগ করে, ইভেন এমনও হয়েছে 16 তারিখের পরের যে প্রোগ্রামটা হইলো আর কি, যে পার্কের মোড়ে, সেদিন তো আপনারা হয়তো বা জানেন, যদিও তখন আমাদের ভার্সিটির স্টুডেন্ট অধিকাংশ বাড়িতে চলে গিয়েছিলো। পুরো রংপুর শহরের এমনও হয়েছে কাউনিয়া, গঙ্গাচড়া, হ্যাঁ এসব এলাকা থেকে, মিঠাপুকুর, এসব এলাকার প্রতিনিধির সাথে কথা বলে সেখান থেকেও আমরা লোকজন জমায়েত করেছি করে পার্কের মোড়ে সেদিন আমরা অবস্থান করি। সেদিন পার্কের মোড় সম্পূর্ণ ছাত্রদের দখলে ছিল। তার পরবর্তী প্রোগ্রামগুলো যেটা হয়েছে, প্রতিটা প্রোগ্রামেই আমাদের কিছু কমন প্ল্যাটফর্ম ছিল। সেই কমন প্ল্যাটফর্মগুলো স্টুডেন্টদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে, মানে সবার মধ্যে এরকম একটা উত্তেজনা কাজ করছিল, সবাই অপেক্ষা করতেছিল কখন কর্মসূচি ডাক দেওয়া হয়, এবং সবার মধ্যে এরকম একটা উদ্দীপনা ছিল, সবার মধ্যে একটা বিপ্লবী ভাব ছিল যে তারা শুধু অপেক্ষা করতেছিল কখন কর্মসূচি হয়। এবং সর্বস্তরের মানুষ
তারপর থেকে আবু সৈয়দ মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে যুক্ত হয় এবং সকল স্কুল কলেজ সহ আশেপাশের উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়ে তখন আমাদের যে এমন একটা অবস্থা হয়, স্টুডেন্টদের যে জমায়েতটা এমন হয় যেখানে আসলে কেউ আর কোনো পুলিশ বলেন বা অন্য কেউ বলেন, কেউ আসলে ওখানে আর আমাদের সামনে আসার সাহস পায় না। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আমরা টাউন হলে 2টি প্রোগ্রাম করি। তো আগের যে প্রোগ্রামটি 3 তারিখের যে প্রোগ্রামটি, সেদিন কিন্তু পুলিশ আমাদের সাথে একত্রতা প্রকাশ করে, পুলিশ কিন্তু আমাদের কোনো বাধা দেয় না। কিন্তু পরের দিনের প্রোগ্রামে যখন আমরা একত্রিত হই টাউন হলে, আপনারা জানেন আমাদের হাতে কিন্তু কোনো লাঠি সোটা কিছু ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব টাউন হলে। টাউন হলে সবাই আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। তার মাঝে আমাদের কাছে এরকম করে ফোন আসতে ধরলো যে এই দিক থেকে কাউনিয়া থেকে ট্র্যাকে করে ছাত্রলীগের কর্মীরা আসতেছে, এ পাশ থেকে আপনার মানে মিঠাপুকুর থেকে আসতেছে, এদিক থেকে অ্যাটাক করতেছে, আবার হচ্ছে আপনার প্রেস ক্লাবের সবাই জমায়েত হচ্ছে, তাদের হাতে অস্ত্র আছে। তখন আমরা একটা ভয়ের মাঝে পড়ে যাই। তখন আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করি। পুলিশ আমাদেরকে জানায় আমরা এখানে যাইতে পারবো না। পুলিশ বলে ডিরেক্ট যে আমরা এখানে ফেস হবো না, এখানে যদি ওরা যদি আসে এদের মোকাবেলা তোমাদের কী করতে হবে। তখন আমরা একটা ভয়ের মাঝে পড়ে যাই, কারণ আমরা তো আসলে মানে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করি। এরই পরিপ্রেক্ষিতে যখন দেখি আপনারা জানেন প্রেস ক্লাবের ওই দিক থেকে, জাহাজ কোম্পানির ওই দিক থেকে একদম এই যে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অস্ত্রসহ তাদের হাতে বন্দুক পর্যন্ত ছিল, তারা আমাদের দিকে অ্যাটাক করে। আমাদের হাতে যেহেতু কোনো অস্ত্র ছিল না, আমরা ইনস্ট্যান্ট ওখানে যা গাছের লাঠি ছোটো যা ভেঙে নিয়ে আমাদের সব স্টুডেন্টের দিকে চলে যায়। প্রথমে তারা আমাদেরকে অ্যাটাক করে একদম এই এপাশে রামমোহন পর্যন্ত নিয়ে আসে। তারপর স্টুডেন্ট সব একত্র হয়ে সবাইকে আবার ওদেরকে পাল্টা ধাওয়া দেয়, ওরা চলে যায় প্রেস ক্লাবে। তখন ওই মুহূর্তে ধাওয়া পাল্টা চলে। এক পর্যায়ে তারা ছাত্র জনতার সম্মুখে অবস্থান না করতে পারে, তারা পালিয়ে যায়। এবং ওই দিনের কর্মসূচি আমরা বিকেলে মানে সমাপ্তি ঘোষণা করি। তারপরে তো আমাদের সেন্ট্রাল থেকে কর্মসূচি আসে, যদিও আমাদের লং মার্চ টু ঢাকার প্রোগ্রামটা 6 তারিখ হওয়ার কথা ছিল, সেটা তো 5 তারিখে করা হয়। তার 5 তারিখে আমরা রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, ট্রাক ভাড়া করে, কিন্তু কেউ আসলে আমাদের তখন পরিস্থিতিতে এরকম ছিল যে কেউ মাইক পর্যন্ত ভাড়া দিত না। আমরা যে মাইক ভাড়াটা নেব, আমরা মাইক ভাড়া পর্যন্ত পাইতাম না। এমন হয়েছে আমরা জলকরের ওদিক থেকে মাইক ভাড়া করে নিয়ে এসেছি। মানে এমন একটা অবস্থা যে আমাদেরকে মাইক ভাড়া পর্যন্ত দিতে চাচ্ছিল না পুলিশ, এরকম পরিমাণ সবাইকে একটা ভয়ের মধ্যে রেখেছিল। তারপর তো যখন আমরা একটা প্ল্যান করি যে 5 তারিখে আমরা ঢাকায় যেতে পারি কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও কোনোভাবে আমরা ঢাকায় যাওয়ার জন্য যে একটা যাতায়াত ব্যবস্থা সেটা করতে পারি না। তারপর তো আমরা রংপুরে অবস্থান করি। অবশেষে তো আপনারা জানেন 5 তারিখ যে সবাই যে একটা ঢাকার দিকে যে একটা অভিমুখী হয় এবং সবার যে পুরো বাংলা 24-এর বিপ্লবীরা যেভাবে তারা ঢাকায় অবস্থান করে, তারপর তো আমরা এই 24-এর বিপ্লবের মাধ্যমে নতুনভাবে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এবং এই 5 আগস্টের পরবর্তী সময়ে যদিও আমরা একটা আমরা জানি বিপ্লবের মধ্যে যখন কোনো একটা জিনিস পাই আমরা, সেক্ষেত্রে কিন্তু আসলে নিয়ম নীতি না করে এমন একটা ব্যবস্থা করা উচিত যে অবস্থায় আসলে সব কিছু ন্যায়ভাবে থাকবে। আমরা মনে করি এখনও কিন্তু আমাদের রাষ্ট্র সংস্কারের সম্পূর্ণ কাজ সমাধান হয়নি। এখনও আমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে এমন কিছু লোকজন আসে, তারা এখনও আসলে ন্যায় বিচার পাচ্ছে না, তারা পুলিশে গিয়ে বিচার পাচ্ছে না, এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে পাচ্ছে না। তো আমরা যদি চিন্তা ভাবনা করি আলটিমেটলি কিন্তু আসলে আমরা যদিও বিপ্লবের মাধ্যমে একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে যে ন্যায় বিচার পাওয়ার দরকার সেটা কিন্তু এখনও পাইনি। আমরা মনে করি প্রতিটা সিস্টেমে জবাবদিহিতা করতে হবে এবং প্রতিটা সিস্টেম চেঞ্জ করতে হবে।